আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন দেশের রাজনৈতিক নেতাদের হত্যা করা হলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন ফখরুল। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। শীত উপেক্ষা করে সকাল থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউ ট্যাবের মহাপরিচালক ডক্টর মুর্শিদ খান সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই গণতন্ত্র অর্জনের পথে বাংলাদেশ। ম্যাডাম আমাদের জন্য, গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন এবং তার বিনিময়ে আমরা গণতন্ত্র অর্জন করার পথে। আমাদের আসলে একটা সফট কর্নার, হ্যাঁ, আমাদের ভালোবাসার জায়গা। দল বা কোনো কিছু করি না, রাজনীতির সাথে জড়িত ছিলাম এমন কিছু না, কিন্তু কেন জানি না, মানে তাকে খুবই ভালো লাগে আর কি। আমাদের নেত্রী, মহান নেত্রী ছিল, মানুষের কল্যাণে কাজ করেছে, কাজেই আমরা তার রুহের মাগফিরাত কামনা করব, এটাই তো স্বাভাবিক। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আগারগাঁও নির্বাচন সচিবালয় প্রাঙ্গণে নির্ধারিত 10টি বুথে আজও আপিল করা যাবে। এর আগে গত 5 জানুয়ারি সোমবার থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়। প্রথম দিন 42টি আবেদন জমা পড়ে, দ্বিতীয় দিন মঙ্গলবার 122টি আবেদন করা হয়, তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন পড়ে 131টি, বৃহস্পতিবার চতুর্থ দিনে 174টি আপিল আবেদন এসেছে। এ নিয়ে 4 দিনে মোট 469টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যদিকে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ জনগণের একটা গোপন আব্দুর রহমানুল মাসুদ। বিষয়টাকে আপনারা প্রকাশ্যে নিয়ে আসতেছেন, বিভিন্ন এজেন্সির তালিকা চলে যাচ্ছে, বিভিন্ন সংস্থার কাছে চলে যাচ্ছে, তাহলে আর আমাকে যে তারা সমর্থন করছে তাদের তাহলে গোপনীয় থাকলো কোথায়? তাহলে আমি মনে করছি যে তারা যে আইনটা করেছে সেই আইনটা যথাযথ নয়, এই আইনটা কালো আইনের মতো একটা আইন। শুরু থেকেই আমার মনোনয়ন বাতিল করার জন্য চেষ্টা চলছিল। আমার মনোনয়নপত্র দাখিলের সময় আইন অনুযায়ী তাৎক্ষণিক আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমাকে উপজেলা অফিস থেকে, সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয় নাই। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলোয়ান খান। আলোয়ান, আজ তো আপিলের শেষ দিন, তো আজ যারা আপিল করেছেন তাদের পরবর্তী প্রক্রিয়া কি হবে? এবং আরেকটি বিষয় জানাবেন, সেটা হচ্ছে যে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিতের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফাহমিদা, যেমনটা বলছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীরা কিন্তু আজকে পঞ্চম দিনের মতো আবেদন করছে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য, এবং আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। গতকাল চতুর্থ দিন পর্যন্ত এখানে 469 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছে নির্বাচন কমিশনের সামনের মাঠে। যে নির্বাচন কমিশন বিভিন্ন অঞ্চল ভিত্তিক বুথ দেওয়া হয়েছে, বুথের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছে, এবং আপিল করার সংখ্যাটা আজকে পর্যন্ত 527 জনে পৌঁছেছে। এবং আজকে এখন পর্যন্ত আবেদন করেছে
60 জন প্রার্থী হচ্ছে তাদের প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আজকের দিনে আপিল করেছে এখন পর্যন্ত, এবং বর্তমানে নামাজের বিরতি চলছে। নামাজের বিরতির পরে কিন্তু পুনরায় আবার তাদের আবেদন করার সুযোগ থাকবে, এবং বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই আবেদন করার সুযোগ পাচ্ছে বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা। এবং আগামীকালকে থেকে কিন্তু তাদের আগামীকাল 10 জানুয়ারি থেকেই তাদের প্রার্থিতার যে যাচাই বাছাই শুরু হবে, এবং 18 জানুয়ারির মধ্যে কিন্তু তাদের প্রার্থিতার যাচাই বাছাই যে কার্যক্রম সম্পন্ন হবে। তারপর 20 জানুয়ারি প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করার যে সুযোগ, সেই সুযোগ পাবে, এবং 21 জানুয়ারি এখানে যেই প্রার্থীদের যেই বিভিন্ন প্রার্থীদের তাদের প্রচারণা কার্যক্রম শুরু করবে 22 জানুয়ারি থেকে। তারপর 10 ফেব্রুয়ারি পর্যন্ত তারা তাদের প্রচারণা কার্যক্রম শুরু করবে। আগামী 12 ফেব্রুয়ারি গণভোট এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারপর এদিকে আরও একটা বিষয় আমরা জানিয়ে রাখি যে বিভিন্ন অঞ্চল থেকে প্রার্থীরা এখানে এসেছে, তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন করছে, এবং কিছু প্রার্থী কিছু ক্ষোভ প্রকাশ করছে যে তাদের প্রার্থিতা বাতিল হওয়ার পিছনে যে কারণটি দেখিয়েছে। অধিকাংশ প্রার্থী, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অধিকাংশ প্রার্থী কিন্তু স্বতন্ত্র প্রার্থী, যারা হচ্ছে তাদের প্রার্থিতা অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন থেকে, এবং তারা হচ্ছে ক্ষোভ প্রকাশ করছে এখানে 1% সাক্ষরতার যে বিষয়টি নির্বাচন কমিশন থেকে এবছর আইন করা হয়েছে, সেই আইনটি কিন্তু তাদের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রধানতম বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা জানিয়েছে তাদের যে সাক্ষরতা ত্রুটি কিন্তু তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাতিল হয়েছে, কিন্তু দলীয় প্রতীকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের কিন্তু প্রার্থিতা তেমন বাতিল হয়নি বলে তারা অভিযোগ করছে। একই সাথে আরো একটা বিষয় জানাই, পাবনা 1 এবং পাবনা 2 আসনের। ধন্যবাদ আপনাকে। নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সকালে ময়মনসিংহ নগরীর এবি গুহ রোডে শিববাড়ি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনের আমেজ সব জায়গায় আছে। এ সময় বিভিন্ন অজুহাতে মাজারে হামলার নিন্দাও জানান তিনি। এর আগে নগরীর বুড়া পীরের মাজার ও হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার পরিদর্শন করেন প্রেস সচিব। যে অ্যাটমসফিয়ার আছে, আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমসফিয়ার আছে। ইলেকশনের আমেজ সব জায়গায় আমরা দেখছি। আর লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে। দেশের চাবি আপনার হাতে, এই প্রতিপাদ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে ভোটের গাড়ি উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর গোড়ের শহীদ বড় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। এ সময় তিনি বলেন, এই নির্বাচনে একই সঙ্গে হ্যাঁ ভোট ও না ভোট অনুষ্ঠিত হবে, আর হিন্দু ও আদিবাসী ভোটারদের সুরক্ষা দেবে প্রশাসন। গণভোট হলে 50 বছরের জন্য দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু একটা 5 বছরের নির্বাচনের জন্য না, কারণ এর মধ্যে আমরা একটা জানেন যে এই আরেকটা ভিন্ন জিনিস হচ্ছে যে এই নির্বাচনে একটা গণভোট হচ্ছে। তো আপনি এটাতে হ্যাঁ বলবেন অথবা না বলবেন। নির্বাচনী মাঠে এবার শুধু ভোটের লড়াই নয়, চলছে সম্পদেরও যেন নীরব প্রতিযোগিতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া 1842 জন প্রার্থীর তালিকা বলছে 501 জন কোটিপতি। প্রতি 4 জন প্রার্থীর একজনের পকেটে রয়েছে কোটি টাকারও বেশি সম্পদ। তাদের মধ্যে আবার 7 জন আছেন যাদের সম্পদের অঙ্ক শত কোটি টাকার উপরে। তবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থীরা ঢাকা বিভাগে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। একসময় সংসদে যাওয়ার স্বপ্ন মানেই ছিল ত্যাগ, আন্দোলন আর জনসংযোগ। এখন সেই ছবিতে যোগ হয়েছে ব্যাংক ব্যালেন্স আর সম্পদের হিসাব। গ্রাম থেকে শহর সব আসনেই দেখা যাচ্ছে জমি, ফ্ল্যাট, গাড়ি আর ব্যবসায়িক বিনিয়োগের দীর্ঘ তালিকা।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের তালিকায় চোখ বুলালে দেখা যায় মনোনয়নপত্র বৈধ হওয়া 1,842 জন প্রার্থীর মধ্যে 501 জনই কোটিপতি। এই কোটিপতির তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা। বৈধ প্রার্থীদের 27.19% কোটিপতিদের দলে শীর্ষ অবস্থানে 365 কোটি 5,28,836 টাকা নিয়ে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। দ্বিতীয় অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান, তার সম্পদ 265 কোটি 3,02,957 টাকার। এই তালিকায় রয়েছে লক্ষ্মীপুর 1 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি, তার সম্পদ 126 কোটি 47,55,736 টাকার, আর সম্পদের পরিমাণ 108 কোটি 77,80,999 টাকা নিয়ে আছেন ঢাকা 7 আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ। হলফনামার তথ্য বলছে বিভাগ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে 143 জন, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগে কোটিপতি প্রার্থী 114 জন, 51 জন কোটিপতি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর বিভাগ। রাকিব হাসান, RTV, ঢাকা। নির্বাচনী ব্যয় নির্বাহে ক্রাউড ফান্ডে কালো টাকা ব্যবহারের সুযোগ রয়েছে মন্তব্য করে এর তদারকিতে নির্বাচন কমিশনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, হলফনামা দাখিলের পর কেউ যেন ক্রাউড ফান্ডে গঠন করতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার কথা বলছেন তারা। কমিশন বলছেন, ক্রাউড ফান্ডের স্বচ্ছতা নিশ্চিতে এর হিসেব দিতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। টাকা তুলে জনগণের সাথে ক্যাম্পেইন করে নির্বাচনে জেতা সম্ভব। যাদের পক্ষে সম্ভব আমাদের এই নির্বাচনী তহবিলে সাহায্য করবেন। নির্বাচনী ব্যয় নির্বাহে ক্রাউড ফান্ড গঠন পশ্চিমা বিশ্বে প্রচলিত হলেও বাংলাদেশে একেবারেই নতুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এনসিপি সহ অন্যান্য দলের কয়েকজন প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ক্রাউড ফান্ড গঠন করেছেন। এতে বেশ সাড়াও পেয়েছেন তারা। ক্রাউড ফান্ড গঠনের ক্ষেত্রে প্রার্থী কিংবা দাতার পক্ষ থেকে কালো টাকা ব্যবহারের সুযোগ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এজন্য এর তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। কালো টাকার যে প্রসঙ্গগুলো আছে সেটা তো আর কেউ বলতে চান না, সেটা নানাভাবে সে এই ধরনের প্রক্রিয়াগুলোতেই ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি, এটা বিশ্বাসের ব্যাপার, নীতির জায়গাতে ঠিক থাকা, তবে নির্বাচন কমিশনের এখানে একটা মনিটরিংয়ের প্রয়োজন আছে। এখানে কালো টাকার সংস্থান হচ্ছে কিনা, অথবা এখানে প্রপারলি ট্র্যাকিং হচ্ছে কিনা, যে কার টাকা আসতেছে এবং প্রপার যে অ্যাকাউন্টসটা সেটা মেনটেন করা হচ্ছে কিনা, অথবা ইলেকশন কমিশনের যে বিধি আছে, আমাদের যে আচরণ বিধি বা নির্বাচনের যে ফিনান্সিয়াল যে রুলসের যে বিধিটা আছে ওটা কাভার করে কিনা, এই প্রশ্নগুলো মানুষ তুলছে। ফলে স্বাভাবিকভাবেই স্বচ্ছতার জায়গা থেকে এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হলফনামা দাখিলের পরও ক্রাউড ফান্ড গঠনের সুযোগ নিচ্ছেন অনেকে। এটি গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তারা। আমি যে অ্যাপ্লিকেশনে আমার যে নমিনেশন ফর্মে আমি দিয়েছি যে আমার নির্বাচনের যে ব্যয়টা হবে সেই ব্যয়টা আমি এই জায়গা থেকে কভার করব, কিন্তু এখন আমি যদি ক্রাউড ফান্ড করি তাহলে এটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এখানে জমা দেওয়ার পরেও যদি এরকম ইনকাম করতে থাকে তাহলে সেটা এখন আমি যেহেতু আইনি বলা নাই, আমি বলবো এটা আনএথিক্যাল, অনৈতিক কাজ, এবং এটা ইলেকশন কমিশনের বলা উচিত যে এখন এই ধরনের জিনিস বন্ধ করার জন্য। কমিশন বলছে ক্রাউড ফান্ড গঠন আইন বিরুদ্ধ নয়, তবে এর পুঙ্খানুপুঙ্খ হিসেব ইসির কাছে জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের। সোর্স অফ ইনকাম কিভাবে উনি করবেন, নির্বাচনী ব্যয় করবেন, সেটার জন্য ওনাকে একটি স্টেটমেন্ট দিতে হবে এবং পরে নির্বাচন শেষেও ওনাকে একটা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস দিতে হবে খরচের। সীমাবদ্ধ নির্বাচনী ব্যয়ের অতিরিক্ত অর্থ ক্রাউড ফান্ডে যোগ হলে সে অর্থ কিভাবে ব্যয় হবে কিংবা সংরক্ষিত থাকবে সে বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। শীত উপেক্ষা করে সকাল থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বেগম খালেদা জিয়ার সমাধিস্থল রাজধানী জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষরা কি বলছেন?
শামীম নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? জানাবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মাজারে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের প্রতিক্রিয়া সম্পর্কে। জি জি ফাহমিদা, এই যে এখনও কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসছেন এবং এসে এখানে কিন্তু বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন, ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং পাশাপাশি তারা মোনাজাত করছেন, তারা কবর জিয়ারত করছেন। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই বাইরে বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যেটা জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যে কেউ এসে এই আলোকচিত্র দেখতে পারবেন। এখানে বেগম খালেদা জিয়ার যে জীবন সংগ্রাম, তিনি যে রাজনীতিতে এসেছেন, একজন গৃহবধূ থেকে সরাসরি রাজনীতিতে এসেছেন এবং বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন। এই সমস্ত বিষয়াদির সংবলিত ছবি এক এক করে এই আলোকচিত্র প্রদর্শনীতে রাখা হয়েছে, যে কেউ আসলে এখানে সেই ছবিগুলো দেখতে পারবেন। আর কিছুক্ষণ পরে হয়তোবা এখানে বিএনপির জ্যেষ্ঠ নেতাকর্মীরাও আসবেন শ্রদ্ধা জানাতে। তবে আমরা যেটা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে সাধারণ মানুষের সংখ্যা এখানে অনেক বেশি। চোখে পড়ার মতো ছিল শিক্ষার্থীরা এবং শিশুরা। শিশুদের অভিভাবকরা বলছে বেগম খালেদা জিয়ার জীবন আদর্শ এবং তার যে আপসীনতা, সেই বিষয়গুলো সম্পর্কে শিশুদের একটা সম্যক জ্ঞান দেওয়ার জন্যই বেগম খালেদা জিয়াকে এখানে নিয়ে আসা হচ্ছে। বেগম খালেদা জিয়ার এই কবর জিয়ারতের জন্য শিশুদেরকে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা আসছে, তাদেরও একই বিষয়ে তারা আসলে জানতে চায় বেগম খালেদা জিয়া কে মূলত এবং তার জীবন সম্পর্কে তারা ধারণা নিতেই এখানে আসছে। তো ফাহমিদা, এই ছিল এখানকার থেকে সর্বশেষ। পরবর্তীতে আমরা আরও আপনাকে জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। হত্যার দুধেরেও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। শনাক্ত হয়নি কেউ। তবে পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে। সেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট, যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে তারা। পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দাদের একাধিক টিম। সকালে তেজগাঁও থানার ওসি জানান, সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কাজ এগোচ্ছে। শিগগিরই মূল হোতাদের গ্রেফতার করা হবে। গত বুধবার রাতে বসুন্ধরা সিটির পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি, যেগুলোতে মোটামুটি ভালোভাবে বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার। চতুর্দিকে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি। জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানুর হোসেন নামের এক যুবদল নেতা নিহত হয়েছে। হামলায় ইয়ানুরের সাথে থাকা আলামিন নামের একজন গুরুতর আহত হয়েছে। উপজেলা ঢাকার পাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওয়াজ মাহফিলের হিসেব নিকাশের টাকা নিয়ে গ্রামের একজনের সঙ্গে ইয়ানুরের দ্বন্দ্ব থেকে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে। বৃহস্পতিবার দিবাগত রাতে ইয়ানুর বন্ধু আলামিনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পরে সড়কের মোড়ে দুজনের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইয়ানুর মারা যায়। আলামিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। রাজধানীতে অনুষ্ঠিত হল ফার্স্ট ওয়াস ঢাকা ম্যান হাফ ম্যারাথন 2026। সকালে রাজধানীর হাতিরঝিলে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 1000 জন রানার অংশগ্রহণ করেন এই ম্যারাথনে। দুটি ক্যাটাগরি 21.1 কিলোমিটার হাফ ম্যারাথন এবং 10 কিলোমিটার রান। প্রতিটি ক্যাটাগরিতে সেরা পারফরমেন্সের ভিত্তিতে 5 জন করে মোট 10 জন রানারকে সম্মাননা দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহিনুল কেমিক্যাল কোম্পানি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া সরকার। ম্যারাথনের সুশৃঙ্খল, মানসম্মত ও আন্তর্জাতিক স্বীকৃত দৌড় প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।
রাজধানীর আগারগাঁও এলাকায় নতুন একটি সংযোগ সড়ক চালু করার সুফল ভোগ করতে শুরু করেছে নগরবাসী। সংযোগ সড়কটি দিয়ে মিরপুর 60 ফুট সড়ক দিয়ে মিরপুরের দিকে যাওয়া যানবাহনগুলো মিরপুর 10 থেকে মিরপুর 1 নম্বরে যাওয়ার রাস্তায় সহজেই যেতে পারছে। আর মিরপুর সড়কের দিক থেকে আসা গাড়িগুলো আগের পোস্ট অফিস সংলগ্ন সড়ক দিয়ে 60 ফুট সড়কে প্রবেশ করতে পারছে নগরবাসী। ডিএনসিসি জানিয়েছে সংযোগ সড়ক নির্মাণ সহ অন্যান্য সংস্কার কাজে 3 কোটি টাকার বেশি খরচ হয়েছে। এর আগে আগারগাঁও থেকে 60 ফুট সড়ক ধরে যাওয়ার সময় সরু পথ দিয়ে উভয় পাশে যানবাহন চলত, এতে প্রায় যানজট হতো। নতুন সড়কটি নির্মাণের পর সেই ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে সাধারণ মানুষ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।